আচ্ছা, ফার্স্টে আমরা এসএলই কেস দিয়ে শুরু করি, যেটা আমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। সো এসএলই তে হচ্ছে মেইনলি তোমরা 11 ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া জানো। আই ডোন্ট নো রিউমাটোলজিতে পড়ছো কিনা তোমরা। 11 ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে মেলার র্যাশ, ডিসকয়েড র্যাশ, ওরাল আলসার, ফটোসেনসিটিভিটি, অ্যালোপেশিয়া, তারপরে হচ্ছে আর্থ্রাইটিস, সেরোসাইটিস, রেনাল ইনভলভমেন্ট, ইমিউনোলজিক্যাল ইনভলভমেন্ট, আনা, এগুলো থাকে। তো এখানে পেশেন্টের এইসব ফিচার্স এর মধ্যে মাল্টিপল ফিচার্স থাকবে। যদি পেশেন্ট নাও বলে জিজ্ঞেস করে তুমি দেখা যাবে যে এটা কিন্তু পাবা। সো এখানে দেখো পেশেন্টের কি কি আছে। লাইক এখানে আর্থ্রাইটিসটা রাখার চেষ্টা করছে, পেইন ইন দ্য মাল্টিপল জয়েন্ট। হ্যাঁ আচ্ছা, এসএলই পেইনটা কিন্তু মাল্টিপল জয়েন্টে, নট সিঙ্গেল জয়েন্ট, মানে পলি আর্থ্রাইটিস হয় এসএলই তে। তারপর রিউমাটয়েড আর্থ্রাইটিসে কিন্তু পলি আর্থ্রাইটিস হয়। আর ওই যে গাউট অথবা হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস, ওগুলাতে হচ্ছে মনো আর্থ্রাইটিস হয়। তো এটা মাল্টিপল জয়েন্ট পেইন থাকবে। তার সাথে হচ্ছে স্কিন র্যাশ, যেটা আমি বললাম, মেলার র্যাশ, ডিসকয়েড র্যাশ, মানে এইগুলো ফেসে বেশি হয়। তারপরে হচ্ছে আচ্ছা ফিভার থাকতে পারে, ওয়েট, হেয়ার লস যেটা বললাম, অ্যালোপেশিয়া, ওরাল আলসার, এগুলো মোটামুটি অনেকগুলো ফিচার্স থাকবে পেশেন্টের, ওই ক্রাইটেরিয়া গুলো ফলো ভাইয়া, করে। হ্যাঁ বলো বলো। আচ্ছা ভাইয়া, এসএমডি পেশেন্টের তো অনেক ফিচার থাকে, তো চিফ কমপ্লেন্সে তো 3 থেকে 4টার বেশি লেখা যাবে না, তো তখন কি করব? তুমি হচ্ছে প্রায়োরিটি যেগুলো ইম্পর্টেন্ট, যেমন এই যে এখানে যেগুলো ফিভার বাদ দাও, এখানে হচ্ছে যেগুলো লিখছে, যেমন অবশ্যই ফার্স্টে র্যাশ রাখার চেষ্টা করবা। ঠিক আছে, র্যাশ অবশ্যই প্রায়োরিটি দিবা। তারপর হচ্ছে আর্থ্রাইটিসটা প্রায়োরিটি দিবা। তারপরে হচ্ছে তোমার হেয়ার লস, ওরাল আলসার, এগুলো বেশি প্রায়োরিটি দিবা। তোমার ক্রাইটেরিয়া অনুযায়ী উপরের দিকে যেগুলো আছে এগুলোকে হচ্ছে বেশি প্রায়োরিটি দিবা, তাহলেই হবে। আর তুমি 5টা ফিচার রাখলেও কোনো সমস্যা নাই এসএলই এর ক্ষেত্রে। এসএলই বা এই ধরনের ডিজিজ গুলোতে মাল্টিপল ফিচার্স থাকে, এটা স্বাভাবিক। আচ্ছা, তারপরে এখানে হলো এনিওয়ে ইলাবোরেট করবা, মানে পেইন পারসিস্ট থ্রু আউট দ্য ডে। আচ্ছা, এটা তো মর্নিং স্টিফনেস এত বেশি ইয়ে না, মানে মর্নিং স্টিফনেসই থাকবে এমন কিছু না। আর এই তো এগুলা তেমন ইম্পর্টেন্ট না। তারপরে আহ, এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট যে ফ্যামিলি হিস্ট্রিটা কিন্তু এসএলই পেশেন্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কারণ এসএলই তে এই যে সিস্টারদের মধ্যে অ্যাসোসিয়েশন থাকতে পারে, মাদারের থাকতে পারে, অথবা এই এই ধরনের একটা ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, এটা অবশ্যই নিতে হবে পেশেন্টের। তারপরে এই যে এক্সামিনেশনে তোমার হচ্ছে এই যে অ্যালোপেশিয়া ইন দা স্কাল্প পেলে তো খুবই ভালো। এবার অবশ্য আমরা যে পেশেন্ট আনছিলাম ওগুলোতে তেমন একটা ছিল না। বাটারফ্লাই র্যাশ যেটা বললাম, বাটারফ্লাই র্যাশ ফেসে থাকে, চিকে থাকে, নেজাল ব্রিজ, স্পেয়ারিং দ্য নেজোলেবিয়াল ফোল্ড, ওই জায়গাগুলোতে থাকে না, বাট ওভারঅল মোটামুটি ম্যাকুলোপ্যাপুলার র্যাশ এগুলো থাকবে। তারপরে ওলার আলসার, এটা সাধারণত অনেক কুইকলি কিউর করে ফেলে। সো এটা সবসময় যে পাবা তা না, পেলে অবশ্যই লিখবা। তারপরে এই তো আদার ফিচার্স তেমন একটা সিগনিফিকেন্ট কিছু নাই। আর মাসকুলোস্কেলেটাল এক্সামিনেশন অবশ্যই, জেনারেলের পরেই মাসকুলোস্কেলেটাল লিখবা, এটা মাসকুলোস্কেলেটাল ডিজিজ এগুলো। তো তাইলে এখানে হচ্ছে তোমার জয়েন্ট গুলো টেন্ডার আছে কিনা এটা কিন্তু দেখতে হবে, সোলেন টেন্ডার এগুলো থাকতে পারে, থাকে এসএলই তে পেইন থাকে। তো তাহলে ডায়াগনোসিস সিস্টেমিক লুপাস ইরাইথোম্যাটোসাস। এখন ডিডি হচ্ছে মেইনলি রিউমাটয়েড আর্থ্রাইটিস, খুব বাজে একটা ডিডি এটা, মানে আসলে খুব কেউ কিছু না পারলে এটা ডিডি রাখে। তো এটা দেখলাম এবার খুব বেশি একসেপ্টও করে নাই। তো তোমরা এই দুইটা রাখার চেষ্টা করবে, ডার্মাটোমায়োসাইটিস এবং এমসিটিডি। এমসিটিডিটা বেশি ইম্পর্টেন্ট, এবার এক্সটার্নাল কে দেখলাম এটাই বেশি প্রায়োরিটি দিছে এসএলই ডিডি হিসেবে, এটা রাখতে পারো। এখন রিউমাটয়েড আর্থ্রাইটিস না কেন, কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিসে এইসব র্যাশের ফিচার গুলো আসবে না, মানে ইনফ্যাক্ট যেগুলো সবগুলো মানে অন্যান্য ডিজিজ গুলো বললাম আমরা, ওগুলাতে এই ধরনের ফিচার্স আসে না, ওগুলোর ফিচার গুলো একটু আলাদা। বাট মোটামুটি অ্যাসোসিয়েশন কাছাকাছি, সেজন্য আর কি রাখলো। তো এখন এসএলই কিন্তু হচ্ছে আনা পজিটিভ থাকে, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ ইন এই যে 95% কেসেস। এটাকে বলা হয় সবচেয়ে সেনসিটিভ স্ক্রিনিং টেস্ট। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। সেনসিটিভ আর স্পেসিফিক দুইটা জিনিস কিন্তু আলাদা। সেনসিটিভ মানে হচ্ছে একটা জিনিস, মানে এসএলই থাকলে এটা পজিটিভ থাকবেই, যে জিনিসটা এখানে বললো যে পজিটিভ ইন 95% কেসেস, কিন্তু এটা কিন্তু স্পেসিফিক না। মানে আনা কিন্তু একটা নর্মাল মানুষে বা অন্য কোনো ডিজিজেও কিন্তু আনা পজিটিভ থাকতে পারে। ঠিক আছে, তো এই জন্য এটা স্পেসিফিক না যে আনা হয়েছে মানেই হচ্ছে এসএলই, তা না। কিন্তু এসএলই পেশেন্টে আনা পজিটিভ থাকবে, এরকম আর কি ব্যাপারটা। আর তাহলে স্পেসিফিক কোনটা, অ্যান্টিডিএস ডিএনএ।
এনটিডিএস ডিএনএ হচ্ছে স্পেসিফিক, এই যে হাইলি স্পেসিফিক ফর এসএলই। তাহলে সবচেয়ে স্পেসিফিক টেস্ট কোনটা, বা এভাবেও যদি তোমাকে জিজ্ঞাসা করে যে এসএলই এর একটা পেশেন্ট আসলো তুমি কোন টেস্টটা করবা, তাহলে অ্যান্সার হচ্ছে এনটিডিএস ডিএনএ। এনটিডিএস ডিএনএ পজিটিভ থাকা মানে কিন্তু এটা এসএলই 100%, মানে অলমোস্ট আর কি, মানে খুবই কনফার্ম হয়ে যাওয়া যায়। আরো কয়েকটা অ্যান্টিবডি আছে, অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি, অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি, অ্যান্টি রো, অ্যান্টি লা, অ্যান্টি হিস্টোন অ্যান্টিবডি। ড্রাগ ইনডিউসড এসএলই যদি হয় তাহলে অ্যান্টি হিস্টোন অ্যান্টিবডি পজিটিভ থাকে। এগুলা মোটামুটি। আর বাকিগুলো তোমরা লিখো, এই যেমন স্কিন বায়োপসি, যদি স্কিন লেশন থাকে সেখান থেকে স্কিন বায়োপসি করা যেতে পারে। রেনাল ইনভলভমেন্ট থাকলে ওই যে যেটা বললাম যে রেনাল ইনভলভমেন্ট কিন্তু এসএলই এর একটা ফ্যাক্টর, হ্যাঁ, ক্রাইটেরিয়া। সো এটা ওই জন্য রেনাল ফাংশন টেস্ট অ্যাজ আ হোল করতে হবে। বাট এনিওয়ে ওগুলো এত ইম্পর্টেন্ট না। এই যে অ্যান্টিবডিজ ফাউন্ড ইন এসএলই, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। কয়েকটা অ্যান্টিবডির নাম শিখে যাবা, তাহলেই হবে আর কি। আর হচ্ছে এই যে এখানে সব ডিটেলস দেয়া আছে, যেমন এই যে অ্যান্টি রো, অ্যান্টি লা রেসপন্সিবল ফর কনজেনিটাল। এখন প্রেগন্যান্সি হিস্ট্রি, আচ্ছা ভালো কথা, এসএলই পেশেন্টের কিন্তু হচ্ছে অবস্টেট্রিক হিস্ট্রিটা নিতে হবে। তোমরা গাইনিতে যেভাবে অবস্টেট্রিক হিস্ট্রি নেওয়া শিখছো প্যারা গ্র্যাভিটা ওভাবে করে, কারণ হচ্ছে এসএলই পেশেন্টের কিন্তু ফিটাল লস বা অ্যাবর্শনের হিস্ট্রি থাকে। আবার যেগুলো বাচ্চা হয় ওগুলারও আবার এইসব কনজেনিটাল হার্ট ব্লক বা এইসব বিভিন্ন ফিচার্স অ্যারাইজ করে। তাই এসএলই পেশেন্টের আবার হচ্ছে এই মানে অবস্টেট্রিক হিস্ট্রিটা খারাপ থাকে। হ্যাঁ, এই যে অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি মে কজ রিপিটেড অ্যাবর্শন বলে দিছে, এইসব জিনিসগুলো হচ্ছে খারাপ একটা অ্যাসোসিয়েশন থাকে। এই যে হিস্টোন যেটা বললাম ড্রাগ ইনডিউসড এসএলইতে থাকে। তাহলে এই যে যেটা বললাম আমি যে পজিটিভ আনা অনেকগুলো কারণে থাকতে পারে এসএলই ছাড়াও। এই যে জগরেন সিনড্রোম, যেটাতে হচ্ছে মেইনলি ড্রাই মাউথ, ড্রাই আই এবং ড্রাই ভ্যাজাইনা, এটা নিয়ে কিন্তু পেশেন্ট প্রেজেন্ট করে। ড্রাই আই থাকবে এবং ড্রাই মাউথ থাকে, এগুলো তো বুঝাই যাচ্ছে। ড্রাই ভ্যাজাইনার কারণে হচ্ছে তার সেক্সুয়াল ডিসকমফোর্ট, ডিসপ্যারেনিউরিয়া থাকে, এটা হচ্ছে জগরেন সিনড্রোমে থাকে। তারপর সিস্টেমিক স্ক্লেরোসিস আমরা পড়বো, ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস, এমসিটিডি, সবগুলোতেই মানে অটো ইমিউন ডিজিজ অলমোস্ট সবগুলোতে আনা পজিটিভ থাকে। সো এটা এত ইম্পর্টেন্ট না। তো হোয়াট ইজ এসএলই এসব জিজ্ঞাসা করে না, লুপাস টুপাস। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, এসএলই ইজ ভেরি কমন ইন ফিমেল, একেবারে 9:1 রেশিও, ঠিক আছে, অনেক কমন ফিমেলে, এর ছেলেদের হয় না কাইন্ড অফ। এবং এইজ এটা হচ্ছে এই যে ইয়াং পেশেন্টে মোটামুটি সেকেন্ড বা থার্ড ডিকেডে এরকম অনেক আর্লি প্রেজেন্ট করবে, এই জন্য এটা ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে এইসব ফিচার না পড়ে তোমরা ইন জেনারেল যে ডেভিডসন থেকে যেভাবে করে লেখা আছে ক্রাইটেরিয়া ওইভাবে করে পড়লেই হবে। মানে জাস্ট পার্সেন্টেজটা মোটামুটি দেওয়ার চেষ্টা করছে। আর এই লাংস ইনভলভমেন্ট এগুলো সবসময় পাওয়া যায় না, এই যে প্লুরাল ইফিউশন বা এগুলো বলছে, এগুলো তেমন একটা নিয়ে পেশেন্ট নাও আসতে পারে। তবে এইটা ইম্পর্টেন্ট, ভাস্কুলারের মধ্যে রেনল্ডস ফেনোমেনন বা ভাস্কুলাইটিস এগুলো অ্যাসোসিয়েটেড থাকে, তো এগুলো নিয়ে পেশেন্ট আসতে পারে। আচ্ছা জিআইটি এগুলো এত কিছু দরকার নাই। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট যে এসএলই পেশেন্টের অ্যানিমিয়াটা কি টাইপের অ্যানিমিয়া হয় এবং কোন টেস্টটা পজিটিভ থাকে, এই এটা কিন্তু এবার ভাইভাতেও জিজ্ঞেস করছে। এসএলই তে কিন্তু হচ্ছে অ্যানিমিয়া পাবা তোমরা যেটা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। তো তোমরা তো ক্লাসিফিকেশনে পড়ছো যে প্যাথোতেই পড়ে আসছো যে হিমোলাইটিক অ্যানিমিয়া, তারপরে হিমোরেজিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এগুলো হচ্ছে নর্মোক্রমিক নর্মোসাইটিক হয়। তো এইটার হিমোলাইটিক অ্যানিমিয়া অটোইমিউন, এটা ডায়াগনোজ করার জন্য কোন টেস্টটা করা হয়, এটা কিন্তু হচ্ছে কুমস টেস্ট। কুমস টেস্ট দিয়ে এটা হচ্ছে ডায়াগনোজ করে। সো এইগুলো মোটামুটি হচ্ছে এখানে ফিচার্স। কিডনি ইনভলভমেন্ট হতে পারে, গ্লোমেরুলোনেফ্রাইটিস, এগুলো টাইপ গুলো খুব একটা জিজ্ঞেস করে না, কি কি টাইপ আছে এগুলো এত ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য। সো এই তো রেনাল ইনভলভমেন্ট, এই যে এখানে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা দিয়েছে একদম 100% ভালো করে শিখে রাখবা 11 ক্রাইটেরিয়া কি কি আছে। আচ্ছা টাইপ অফ আর্থ্রাইটিস দরকার নাই, ব্যাকিক ডিটি বাটারফ্লাই র্যাশ দরকার নাই। এই যে অ্যাটিপিক্যাল ফিচার্স অবশ্যই রেনল্ড ফেনোমেনন, রিপিটেড এই অ্যাবর্শন, এগুলো এই কথাগুলোই বেশি ইম্পর্টেন্ট। সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, হ্যাঁ এই এসএলই এর বহুত পেশেন্ট আছে সাইকিয়াট্রিক সমস্যা আছে, এবারও এরকম পেশেন্ট ছিল, এগুলো কমন। আচ্ছা তারপরে আচ্ছা ডিএলই বলতে একটা জিনিস আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না বাট তাও মানে এটা হচ্ছে একটা টাইপ অফ এসএলই যেখানে শুধুমাত্র হচ্ছে স্কিনে ম্যানিফেস্টেশন হয়, আদার ফিচার্স খুব বেশি থাকে না। সো এটা কিন্তু হচ্ছে আবার
ফিমেলদের মধ্যে এত কমন না, লাইক এটা হচ্ছে 2:1, মানে ফিমেলে হচ্ছে 2 টাইমস মোর হয়। সো এটা হচ্ছে ডিএডি বলে এটাকে, ডিসেমিনেটেড লুপাস। তখন হাইড্রোক্সিক্লোরোকুইন বা সিভিয়ার কেসে প্রেডনিসোলোন দিয়ে ট্রিট করে। আচ্ছা, এইটাও হচ্ছে পড়তে হবে, ড্রাগস কজিং এসএলই। ড্রাগস কজিং এসএলই এর মধ্যে একটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হাইড্রালাজিন। হাইড্রালাজিনটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আর দু একটা এই যে প্রোকেইনামাইড অ্যান্টিকনভালসেন্ট দু একটা দেখে নিলেই চলবে। ওসিপি কিন্তু একটা ইম্পর্টেন্ট, এই জন্য এই পেশেন্টের কাছ থেকে এই কন্ট্রাসেপটিভ মেথড কোনটা এটা হচ্ছে শুনতে হবে। এসএলই পেশেন্টের আবার ওসিপি কিন্তু কম খাওয়া উচিত, হ্যাঁ, সো এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো দরকার নাই তো। রিলেশন অফ প্রেগন্যান্সির কথা অলরেডি আমরা বলছি, কজেস অফ অ্যাবডোমিন। আচ্ছা, ট্রিটমেন্ট খুবই ইম্পর্টেন্ট। তো আমরা তো অলরেডি ইনভেস্টিগেশন গুলো পড়ে ফেলছি। ট্রিটমেন্টে ফার্স্টেই হচ্ছে পেশেন্টকে হলো যথেষ্ট ডিজিজ সম্পর্কে এডুকেট করতে হবে, রিঅ্যাসুরেন্স, সাইকোলজিক্যাল সাপোর্ট, এবং এই যে অ্যাভয়েডেন্স অফ ইউভি লাইট এক্সপোজার, সানব্লক। কারণ পেশেন্টের ফটো সেন্সিটিভিটি থাকে, এটা পেশেন্ট নিজেই বুঝে যে তার ওই রকম রোদে টোদে গেলে সমস্যাটা কিন্তু বাড়ে, ঠিক আছে। সো এটা ইম্পর্টেন্ট। আবার হচ্ছে এই যে আমাদের সিএমএইচ এ অনেক মহিলা সৈনিক টৈনিকদেরও হয়, এক্ষেত্রে এই যে পিটি প্যারেড এগুলো একটু অ্যাভয়েড করতে হবে কোনো না কোনো ভাবে, এগুলো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ড্রাগ থেরাপি, যদি ব্যথা থাকে অবভিয়াসলি তাহলে হচ্ছে এনএসএআইডি হচ্ছে ফার্স্ট চয়েস পেইনের জন্য। তারপরে হচ্ছে আমার এখানে এসএলইর ক্ষেত্রে আচ্ছা, যেটা আমি যে কোনো রিউমাটোলজিক্যাল ডিজিজের ক্ষেত্রে একটা কমন প্যাটার্ন ফলো করতে হবে। সো এখানে দেখো, যে কোনো রিউমাটোলজিক্যাল ডিজিজের ক্ষেত্রে একটা জেনারেল প্যাটার্ন হচ্ছে আমার ফার্স্টে নাম্বার 1, মানে ট্রিটমেন্ট মডালিটি হচ্ছে নাম্বার 1 এনএসএআইডস দিতে হবে, নাম্বার 2 হচ্ছে ডিমার্ড, ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ড্রাগ, এগুলো দিতে হবে। নাম্বার 3 হচ্ছে স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড, আর নাম্বার 4 হচ্ছে বায়োলজিক্স। আর এই চারটা হচ্ছে ড্রাগ ট্রিটমেন্ট। আর এর আগে নাম্বার 1 হচ্ছে তোমার হলো পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশন অথবা কোনো জেনারেল অ্যাডভাইস, হ্যাঁ, এগুলো। তো তাইলে যেটা এনএসএআইডস, আর একটা জিনিস পরীক্ষায় এনএসএআইড বলে এনএসএআইড গুলো নাম বলার কিছু নাই, যে হ্যাঁ ইন্ডোমেথাসিন, ইবুপ্রোফেন, অ্যাসপিরিন এরকম বলার দরকার নেই, এনএসএআইডস শেষ। তারপরে হচ্ছে আচ্ছা, ডিমার্ড বা ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউমাটয়েড ড্রাগ যেগুলো আছে সেগুলোর মধ্যে মনে রাখতে হবে যে এসএলই এর ক্ষেত্রে সবসময় স্পেসিফিক বা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন, আর রিউমাটয়েড আর্থ্রাইটিসে হচ্ছে মেথোট্রেক্সেট, আর হচ্ছে অ্যাঙ্কাইলোসিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে হচ্ছে সালফাসালাজিন। আর এই তো, আর আদার অপশনের মধ্যে অন্য কি কি ডিমার্ড আছে, অ্যাজাথিওপ্রিন আছে, মাইকোফেনোলেট, মোফেটিল আছে। আলটিমেটলি সবগুলোই সবখানে দেয়া যায়, বাট বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে রাখতে হবে যে এসএলই তে অবশ্যই হাইড্রোক্সিক্লোরোকুইন। তারপরে হচ্ছে যেটা বললাম যে হাইড্রোক্সিক্লোরোকুইনের পরে থার্ড অপশন কি ডিমার্ডের পরে স্টেরয়েড, এইটাই হচ্ছে কমন প্যাটার্ন, হ্যাঁ, স্টেরয়েড দিবা। এগুলো একটু কন্ডিশনটা খারাপ হলে, যে এই যে হাই ডোজ স্টেরয়েড, লাইফ থ্রেটনিং কন্ডিশন, ইমিউন সাপ্রেসিভ ড্রাগ যেগুলো বলে এই ধরনের। আর এই যে যেটা বললাম যে রেনাল ইনভলভমেন্ট হলে মাইকোফেনোলেট, মোফেটিল, এটাও একটা ডিমার্ড অ্যাকচুয়ালি, এটা একটা অল্টারনেটিভ অপশন আর কি। আর আচ্ছা, ডানাজোল এটা লাগবে না। আর লাস্টে ফাইনাল অপশন সবসময় রাখবা বায়োলজিক্স। বায়োলজিক্স যেমন অ্যান্টি টিএনএফ থেরাপির মধ্যে ইনফ্লিক্সিম্যাব, ইটানারসেপ্ট, নাটালিজুম্যাব, এই ধরনের বিভিন্ন অপশনস আছে বায়োলজিক্স। কয়েকটা বায়োলজিক্স এর নাম বলতে বলে, এর বেশি খুব বেশি কিছু ধরে না। সো এই তো, স্টেরয়েড কখন দেয়, মেইনলি মাইল্ড ডিজিজ নট রেসপন্ডিং টু এই যে ক্লোরোকুইন, মানে হাইড্রোক্সিক্লোরোকুইন, এটা কিন্তু একটা ডিমান্ড। তাহলে এনএসএআইড ডিমান্ড দুইটাতে যদি রেসপন্স না করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে স্টেরয়েডে যাব, যেটা এখানে ওই কথাটাই মিট করছে। আর যদি সিভিয়ার ডিজিজ হয়ে যায় তাহলে তো অবভিয়াসলি স্টেরয়েডে যেতেই হবে, কিছু করার নাই। এই আর কি, স্টেরয়েডের ডোজ এত বেশি একটা ধরে না, এটা এত লাগবে না, সেগুলো এত ডিটেলস লাগবে না। সো মোটামুটি প্রোগনোসিস এসএলই কিন্তু ভালোই, ঠিক আছে, এত খারাপ না। এই যে 10 ইয়ার সার্ভাইভাল অলমোস্ট 90%, সো মোটামুটি এসএলই নিয়ে অনেকদিন থাকা যায়, বাট ওই যে অনেক বারবার অসুস্থ হতে হয়, এটাই সমস্যা। এই জিনিসটা একটু দেখে নিবা যে অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, এটা কি, এটা হচ্ছে মেইনলি অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি থাকে এই
অ্যান্টিবডিটা থাকলে সমস্যাটা কি, পেশেন্টের থ্রোম্বোসিস হওয়ার পসিবিলিটি বেশি থাকে, রিকারেন্ট ফিটাল লস, থ্রোম্বোসাইটোপেনিয়া, এই তিনটা জিনিস হচ্ছে বেশি অ্যারাইজ করে এই অ্যাপাস বা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম এই ক্ষেত্রে। আর এত ডিটেলস দরকার নাই, এই যে থ্রোম্বোসিস অ্যাবর্শন যেটা বললাম, দুই একটা কমপ্লিকেশনস জেনে রাখলেই চলবে যে কি কি হয়। এবং এখানে কিন্তু ট্রিটমেন্ট হিসেবে আমরা হচ্ছে এই যে থ্রোম্বোসিসের এগেইনস্টে তোমরা জানো ওয়ারফেরিন খুবই ভালো কাজ করে, এই ওয়ারফেরিনটা হচ্ছে এখানে ড্রাগ অফ চয়েস। এবং ওয়ারফেরিন কিন্তু হচ্ছে এবার যেমন জিজ্ঞেস করলো যে ওয়ারফেরিনের অ্যাডভার্স ইফেক্ট কি, মেইন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে তোমার ব্লিডিং। আর এইটা মেইনটেনেন্স করার জন্য মানে কাউকে কোনো পেশেন্ট যদি অন ওয়ারফেরিন থাকে তাহলে তার আইএনআরটা দেখতে হয়, ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও, আইএনআরটা দেখতে হয়। এটা দেখে আমরা অ্যাসেস করবো যে পেশেন্ট কি প্রোন টু ব্লিডিং নাকি। আরেকটা জিনিস হচ্ছে প্রেগন্যান্সিতে কিন্তু আবার ওয়ারফেরিন দেওয়া যাবে না, কারণ ওয়ারফেরিন টেরাটোজেনিক। তো প্রেগনেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ হিসেবে হচ্ছে লো ডোজ অ্যাসপিরিন বা ওই হেপারিন, এগুলোতে যেতে হবে আর কি। ঠিক আছে, সো এগুলো মনে রাখতে হবে। সো এটাই মোটামুটি এসএলই ম্যানেজমেন্ট। তোমরা কি বুঝছো? কারো কোনো কোশ্চেন ছিল? তাহলে আমরা নেক্সট টপিকে যাই, রিউমাটয়েড আর্থ্রাইটিস। আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে আমাদের কিন্তু পেশেন্টের হলো একটা জিনিস মনে রাখতে হবে, রিউমাটয়েড আর্থ্রাইটিস এর একটা তোমরা অবশ্যই পড়বা, এটা বইয়ে দেয়া আছে, তোমাদের গাইডেও ফার্স্ট পেজে দেয়া আছে, আমেরিকান রিউমাটোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটা ক্রাইটেরিয়া আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যাসেসমেন্ট বা ডায়াগনোসিসের জন্য, ওইটা অবশ্যই পড়বা। তো মোটামুটি মনে রাখতে হবে, ওখানে পড়লেই বুঝতে পারবা তোমরা যে স্মল জয়েন্টের দিকে প্রায়োরিটি বেশি থাকে রিউমাটয়েড আর্থ্রাইটিসে, লার্জ জয়েন্ট না। সো তাইলে পেশেন্টের স্মল জয়েন্ট বলতে বেশিরভাগ ক্ষেত্রে হাতে ইনভলভমেন্টটা থাকে। তাইলে এই যে পেইন এন্ড সোয়েলিং ইন দ্য মাল্টিপল জয়েন্ট অফ হ্যান্ড এন্ড ফিট, এটাই আনার চেষ্টা করবো, মানে হাতে ব্যথাটা বেশি আনার চেষ্টা করবো, হাতের স্মল জয়েন্ট গুলোর মধ্যে মাল্টিপল জয়েন্টে পেইন থাকবে। ওই যে যেটাকে বলে যে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, হ্যাঁ, এটা কিন্তু কমনলি ইনভলভ হয় রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে। আর অবভিয়াসলি এই ফিভার টিভার এগুলো অ্যাসোসিয়েটেড কিছু থাকবে থাকলে বললাম আর কি, সবসময় যে থাকবে এমন কিছু না। এই যে হ্যান্ড এক্সামিনেশন রিউমাটয়েড আর্থ্রাইটিস খুবই ইম্পর্টেন্ট। রিউমাটয়েড হ্যান্ড এবার আমরা পাইনি পরীক্ষায়, সেজন্য দিতে পারি না, বাট এটা থাকলে কিন্তু এটা ড্যাম শিওর এটা দিবে হ্যান্ড এক্সামিনেশন। এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস এর যে হ্যান্ড, এটা এটার ছবিও আছে তোমাদের ভাইভা বোর্ডে। সো এখানে কিন্তু পেশেন্টের মোটামুটি এই যে যেটা বললাম যে রিস্ট জয়েন্টটা সোলেন থাকে এবং এই যে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা একটা স্পিন্ডেল শেপের হয়, এবং এখানে কয়েকটা স্পেশাল ডিফর্মিটি থাকে। এই ডিফর্মিটি গুলোর নাম জানতে হবে, সোয়ান নেক ডিফর্মিটি, জেড ডিফর্মিটি, বাটনিয়ার ডিফর্মিটি, হ্যাঁ, এই ধরনের কয়েকটা ডিফর্মিটি থাকে। তারপরে হচ্ছে প্রেয়ার সাইন, এরকম প্রেয়ারের মতো করতে বলতে হবে পেশেন্টকে, প্রেয়ারে যেভাবে হাতটা রাখে দুইটা হাত একত্রে ওভাবে করে রাখলে পেশেন্টের ডিফর্মিটি দেখা যাবে। তারপরে এছাড়াও হচ্ছে এই যে ওয়েস্টিং অফ দা মাসেল থাকবে, এই ধরনের মানে অনেকগুলো ফিচার্স কিন্তু এখানে একসাথে আসে এই রিউমাটয়েড হ্যান্ডে ইন্সপেকশনে আমরা মোটামুটি পাবো। এবং অবভিয়াসলি পেশেন্টের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হবে হাতের কিন্তু, কারণ পেশেন্টের হচ্ছে অনেক সিরিয়াস পেইন থাকে যতই সে হচ্ছে ইয়ে করুক, আর ডিফর্মড হয়ে যায়, তো এই জন্য পালপেশন করলে তুমি সবগুলো জয়েন্ট টেন্ডার পাবা অলমোস্ট, হ্যাঁ, অনেক টেন্ডারনেস পাওয়া যায়। এবং কিন্তু রিউমাটয়েড নোডিউল থাকে, এটা ইম্পর্টেন্ট। এই রিউমাটয়েড নোডিউলের সাথে যদি পেশেন্টের আবার ইয়া থাকে, নিউমোকোনিওসিস একসাথে অ্যারাইজ করে, তাইলে ওটাকে বলা হয় কাপলান সিনড্রোম। দেখো ওটা আলাদা জিনিস, এটা দরকার নাই তোমাদের। যে রিউমাটয়েড নোডিউল থাকে সাধারণত এক্সটেনসর সারফেসে, ফোরআর্মের এক্সটেনসর সারফেসে সাধারণত থাকে। আর আচ্ছা, ফিট এক্সামিনেশন আমি কোনোদিন দেখি নাই, এগুলো খুব একটা তেমন একটা ইম্পর্টেন্ট, জয়েন্ট সোলেন ডিফর্ম এগুলোই আর কি থাকে। তো সাবলাক্সেশন ডেভিয়েশন, যাক এটা তোমরা একটু রিডিং দিয়ে নাও, বেশি ইম্পর্টেন্ট না। তারপর এখানে কিন্তু এই যে নি জয়েন্ট সোলেন টেন্ডার এবং তার সাথে বেকার সিস্ট বা পপলিটিয়াল সিস্ট ইউজুয়ালি নেগেটিভ। পপলিটিয়াল সিস্ট হচ্ছে পপলিটিয়াল ফোসাতে এক ধরনের সিস্ট থাকে, এটা নেগেটিভ থাকার পসিবিলিটি বেশি। আদার সিস্টেম তেমন কিছু ফাইন্ডিং পাবা না, আর এগুলো একটু দরকার নাই। সো রিউমাটয়েড আর্থ্রাইটিসের ডিডি কি কি রাখবা? তো এখানেও তোমরা হচ্ছে ওই যে আগের মতো সেরোনেগেটিভ যেগুলো ডিডি থাকে, যেমন হচ্ছে এসএলই, তারপরে মিক্সড কানেকটিভ টিস্যু, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস এগুলো আছে। আচ্ছা, একটা কথা মনে রাখতে হবে, সেরো পজিটিভ আর্থ্রাইটিস আর সেরো নেগেটিভ আর্থ্রাইটিস দুই ধরনের আর্থ্রাইটিস থাকে।
এটা রিউমাটয়েড ফ্যাক্টর আছে কিনা এটার প্রেজেন্সের উপরে ঠিক করা হয়। যদি রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ থাকে তাহলে ওটাকে বলা হয় সেরো পজিটিভ আর্থ্রাইটিস। এরকম আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস আর একটা হচ্ছে এসএলই। এই দুইটাতে সেরো পজিটিভ, আর বাকিগুলো কিন্তু সেরো নেগেটিভ, যেমন অ্যাঙ্কাইলোসিং স্পন্ডাইলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, তারপরে এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস, কি কি জানি আছে, এগুলো সবগুলো হচ্ছে সেরো নেগেটিভ আর্থ্রাইটিস। এবং সেরো পজিটিভ আর্থ্রাইটিস এর সাধারণত হচ্ছে সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয় বডিতে, বাইলেটারালি। আর সেরো নেগেটিভ আর্থ্রাইটিসে অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয়। তো এগুলো আমরা এভাবে রাখতে পারি। তারপরে হচ্ছে এই যে কুড ইট বি সেরোনেগেটিভ আর্থ্রাইটিস অর অ্যাঙ্কাইলোসিং, না, কারণ অ্যাঙ্কাইলোসিং এ সাধারণত হচ্ছে আমরা আসবো, অ্যাঙ্কাইলোসিং এ সাধারণত হচ্ছে এই যে অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট অফ দ্য বিগার জয়েন্ট, বিগ জয়েন্ট গুলো ইনভলভ হয়, যেমন অ্যাঙ্কাইলোসিং স্পন্ডাইলাইটিস কমনলি স্পাইন এবং হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট কে ইনভলভ করে, আমরা ওটাতে আসতেছি। আর এইগুলাতে কিন্তু এরকম থাকে না। আর এই যে যেটা বলবো এখানে কি থাকে, বাইল্যাটারাল সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট অফ স্মল জয়েন্ট রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটাই একদম টিপিক্যাল। এবং এটা মর্নিং স্টিফনেস থাকে, যেটা হচ্ছে সকালবেলা মানে খুবই বেশি থাকে, অ্যাগ্রিভেট করে। সো এটা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমি বলছি, প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এখানে ইনভলভ হয়, বাট নট ডিস্টাল। ডিস্টাল কিন্তু হচ্ছে এখানে ইনভলভমেন্ট হবে না। যদি হয় তাহলে এটা অল্টারনেটিভ ডায়াগনোসিস ইন্ডিকেট করে, অস্টিওআর্থ্রাইটিস ইন্ডিকেট করতে পারে, এটা হতে পারে ওল্ড এজে হয়। সো এটা এখানে আসবে আর কি। রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু হচ্ছে মেইনলি সেক্স রেশিও বলছে ইকুয়াল, বাট স্টিল ইটস এটা ফিমেলে বেশি। হ্যাঁ, এটা ইট ইজ 13 লেখা আছে, এটা 1:3 হবে, ঠিক আছে। তোমার হচ্ছে 1:3 হবে, মানে ফিমেলে হচ্ছে 3 টাইমস মোর কম। আফটার মেনোপজ সেক্স রেশিও ইজ অলমোস্ট ইকুয়াল, এটা ঠিক আছে। মেনোপজের পরে গিয়ে যাক, ওইটা ইম্পর্টেন্ট না, তোমাদের ইয়াং বয়সে অবশ্যই ফিমেলে কম। এবং এখানে ওই যে যেটা বললাম যে বাটনিয়ার ডিফর্মিটি, মানে এগুলো আসলে তোমরা একটা নেটে ছবি টবি দেখে নিও, নাহলে তো আসলে দেখানো যাচ্ছে না। যে পেশেন্টের বাটন বাটন মানে আমরা লাগানোর সময় যেরকম একটা আঙ্গুলটা যেরকম করি ওরকম একটা ডিফর্মিটি হয়, তার মানে হচ্ছে প্রক্সিমাল জয়েন্টটা হচ্ছে ফ্লেক্সড হয় আর ডিস্টালটা হচ্ছে মেইনলি হলো এক্সটেনশন হয়, এরকম একটা অ্যাপিয়ারেন্স হয়, যেটা বাটনিয়ার ডিফর্মিটি বা বাটন হোল ডিফর্মিটি। তারপরে হচ্ছে সোয়ান নেক ডিফর্মিটি। সোয়ান নেক ডিফর্মিটিতে হচ্ছে কি হবে দেখো, জাস্ট উল্টা, মানে এখানে কিন্তু এই যে এখানে কি ফিক্সড ফ্লেকশন অফ পিআইপি বলছে, এখানে ফ্লেকশন অফ ডিআইপি, ডিস্টালটা ফ্লেক্সড হবে আর পিআইপিটা হচ্ছে এক্সটেন্ডেড হবে, মানে জাস্ট বাটনিয়ারের অপোজিট। তোমরা অবশ্যই এগুলো হচ্ছে ছবি দেখে নিও, তা তোমরা বুঝতে পারবা। আর থাম্বটার অবস্থা কি হবে, আচ্ছা এই সোয়ান নেক আর বাটনিয়ার ডিফর্মিটি কিন্তু হচ্ছে মানে অন্যান্য ফিঙ্গার গুলোতে পাওয়া যায়, বাট থাম্বে কিন্তু জেড ডিফর্মিটি হবে, জেড এর মতো একটা অ্যাপিয়ারেন্স দিবে, জেড যেরকম এরকম আঁকা বাঁকা ওরকম একটা হচ্ছে তোমার হলো অ্যাপিয়ারেন্স দেয় সেটা। রেডিয়াল ডেভিয়েশন, আলনার ডেভিয়েশন, এইগুলো কি জিনিস, এটা হচ্ছে মেইনলি হলো হাতটা রেডিয়ালি ডেভিয়েটেড হয়ে যায়, লাইক একটা মানুষের হাত এরকম থাকে তো, তারপরে এটা তো একটা মানুষের নর্মাল হাত, তো এটা অন্যদিকে এখান থেকে অন্যদিকে ডেভিয়েটেড হয়ে যায় এরকম হাতটা, এই জায়গাটাতে রিস্টের জায়গাটাতে অন্যদিকে ডেভিয়েটেড হয়, এটাই হচ্ছে মেইনলি হলো রেডিয়াল ডেভিয়েশন। মানে রেডিয়াল সাইডে হলে রেডিয়াল ডেভিয়েশন, আলনার সাইডে হলে হচ্ছে ইনওয়ার্ডস, মিডিয়ালি হলে হচ্ছে আলনার ডেভিয়েশন, এটা আর কি। তারপর হচ্ছে রিউমাটয়েড নডিউল, যেটা বললাম যে একটা নডিউল পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, এক্সটেনসর সারফেস অফ দা ফোর আর্মে, ঠিক আছে, এলবোর দিকে। তো এটা কিন্তু অবশ্যই একটা পেইনলেস নডিউল, হ্যাঁ পেইনলেস নডিউল থাকে। এবং যেটা ওই যে বললো যে রিউমাটয়েড আর্থ্রাইটিসে এটা একদম লেট স্টেজে, সব সময় যে সবার থাকবে এরকমও না। সো এটা একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, যেটা বললো পজিটিভ আরএ টেস্ট। আচ্ছা একটা কথা, রিউমাটয়েড আর্থ্রাইটিসে তোমার রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ থাকে, ঠিক আছে, ওটা একটা আহ ওটাও কিন্তু অনেকটা ওই যে আনা আর অ্যান্টিডিএস ডিএনএ যেরকম বললাম এসএলইর ক্ষেত্রে অনেকটা ওরকম রিউমাটয়েড ফ্যাক্টর কিন্তু নর্মাল মানুষের ক্ষেত্রেও পজিটিভ থাকতে পারে, সুতরাং ওটা সেনসিটিভ টেস্ট ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস বাট নট স্পেসিফিক। হুম, স্পেসিফিক কোনটা, এটা হচ্ছে অ্যান্টি সিসিপি অ্যান্টিবডি, অ্যান্টি সিট্রুলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি, ফুল ফর্ম অ্যান্টি সিসিপি অ্যান্টিবডি কিন্তু হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে স্পেসিফিক, ঠিক আছে।
আচ্ছা, এই যে বেকার সিস্ট যেটা বললাম, পপলিডিয়াল ফোসাতে একটা সিস্ট থাকে, ওটা এই জয়েন্ট ফ্লুইডের সাথে কমিউনিকেশন হওয়ার কারণে হয়। যাক, এটা হলো এখানে একটু দেখে নিলেই চলবে, বেশি ইম্পর্টেন্ট না। এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, অস্টিও আর্থ্রাইটিস, আবার কনজেনিটাল অন্য কারণেও থাকতে পারে। এটা তোমরা হচ্ছে বেটার তোমরা হলো ওই বই থেকে পড়ে নিবা, যেটা দেয়া আছে, এই যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা ভালো করে ওখানে দেয়া আছে। এই যে আর্থ্রাইটিস কোনটা ইনভলভমেন্ট হয় কি হয় না হয়, আমেরিকান রিউমাটিজম অ্যাসোসিয়েশনে যেটা বললাম এটা ওখানে দেয়া আছে ভালো করে। এবং কোনটাতে কত পয়েন্ট এবং কত বেশি হলে হচ্ছে, ওটা কিন্তু রিটেনের জন্য তোমাদের অনেক ইম্পর্টেন্ট। দেন রিউমাটয়েড আর্থ্রাইটিসে হচ্ছে এক্সট্রা আর্টিকুলার ফিচার্স। এইটা এক্সট্রা আর্টিকুলার ফিচার্সটা হচ্ছে অ্যাঙ্কাইলোসিক, একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বাট রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা একদম যে খুব ইম্পর্টেন্ট তা না। তোমরা একটু দেখে নিও দু একটা, যেমন আইএস স্ক্লেরাইটিস, এপিস্ক্লেরাইটিস, এগুলো কয়েকটা বলবা। এই যে যেটা আমি তখন বলছিলাম যে নিউমোকোনিওসিস অ্যাসোসিয়েটেড থাকলে ওটাকে বলা হয় কাপলান্স সিনড্রোম। তারপরে যে কার্ডিয়াক পেরিকার্ডাইটিস, মানে সবখানে যা যা আছে কয়েকটা বলে দিবা আর কি, কমন কিছু না, স্পেসিফিক কিছু না আর কি। এই যে রিউমাটয়েড ফ্যাক্টর যেটা আমি বললাম, এটা কিন্তু মানে 100% পজিটিভ ইন রিউমাটয়েড আর্থ্রাইটিস উইথ এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশনস। মানে আর কি লেট রিউমাটয়েড আর্থ্রাইটিসে এটা পজিটিভ থাকবে, আর রিউমাটয়েড আর্থ্রাইটিসেও পজিটিভ থাকবে, বাট এটা কিন্তু ওই সেনসিটিভ, নট স্পেসিফিক, কারণ এটা অন্য আরো অনেকগুলো কজে কিন্তু পজিটিভ থাকে। এই যে দেখো, আবার আগের মতো এই যে জগরেন সিনড্রোম, এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস, ডার্মাটোমায়োসাইটিস, বহু ডিজিজে হচ্ছে পজিটিভ থাকে, শুধু রিউমাটোলজিক্যাল না, এগুলো আবার এই যে কি সব ইনফেকশাস টিবি, কালাজ্বর, লেপ্রোসি, হ্যাঁ ওইসব ডিজিজেও পর্যন্ত পজিটিভ চলে আসে। So, এগুলো এই যে 20% নরমাল, ইন নরমাল পপুলেশন, একটা নরমাল মানুষেরও এটা পজিটিভ আসতে পারে 65 বছর উপরে গেলে। সো এটা এত ইম্পর্টেন্ট কিছু না, বাট এটা প্রগনোসিস ইন্ডিকেট করে। যেমন মনে করো একটা পেশেন্টের রিউমাটয়েড ফ্যাক্টর, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসড পেশেন্টের রিউমাটয়েড ফ্যাক্টরটা আমরা রেগুলারলি চেক আপ করতে পারি। তখন যদি দেখি যে না, তার ফ্যাক্টর টাইটারটা রেইজ হয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আচ্ছা, তার অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে আগের চেয়ে। এইটা এই সেন্সে হচ্ছে এটা ঠিক আছে, বাট নট ফর ডায়াগনোসিস। হ্যাঁ, আচ্ছা, এসব টাইপ এত ইম্পর্টেন্ট না। ম্যালিগন্যান্ট প্যারেন্টাল, এগুলো এত জিজ্ঞেস করে না। ফেলটিস সিনড্রোম জাস্ট তোমরা একটু মেইন তিনটা জিনিস মনে রাখলেই চলবে। এখানে কিন্তু পেশেন্টের হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর সাথে স্প্লিনোমেগালি, সাথে নিউট্রোপেনিয়া থাকে, মানে নিউট্রোফিল কমে যায়, আর স্প্লিনোমেগালি থাকে, এটার সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা ট্রায়াড, এটাকে হচ্ছে বলা হয় ফেলটিস সিনড্রোম। আচ্ছা, যারা স্প্লিনোমেগালির কজগুলা পড়ছো ওই দিন অ্যাবডোমেন থেকে, তারা হয়তো এটার নাম দেখছো, স্প্লিনোমেগালির কজ এটা। অ্যানিমিয়া কেন হয় রিউমাটয়েড আর্থ্রাইটিসে? সো বেসিক্যালি ওই যে ফেলটিতে তো হয় একটা কোজ হাইপারস্প্লিনিজম, তারপরে হচ্ছে এই অ্যানিমিয়া ক্রনিক ডিসঅর্ডার, মেগালোব্লাস্টিক, এগুলো এত ধরবে না। তাহলে এই যে কি কি আমরা ইনভেস্টিগেশন করব এখানে পেশেন্টের, তাইলে যেটা বললাম এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস টেস্ট ইটস ওকে, বাট এখানে স্পেসিফিকটা কিন্তু এই যে এটা অ্যান্টি সিসিপি অ্যান্টিবডি বা সাইক্লিক সিট্রুলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি, এটা একেবারে খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। মানে ধরতেই পারে এটা, তোমাকে ভাইভাতেও ধরবে, কেস করলে তো ধরবেই। তারপরে হচ্ছে আদার গুলো এত ইম্পর্টেন্ট না, আর হাতে যদি ফাইন্ডিং থাকে হাতে একটু এক্সরে টেক্সরে করে দেখতে হয়। আর আদার সিস্টেম যে এক্সট্রা আর্টিকুলার ফিচার্স গুলো হচ্ছে এই যে চেস্ট এক্সরে করে, প্লুরাল এফিউশন নোড ইউটিউবে আছে কিনা, কার্ডিওগুলো আছে কিনা, important না। এগুলো মোটামুটি খুব বেশি কিছু দরকার নাই। এই যে অ্যান্টিসিসিপি অ্যান্টিবডিজ হাইলি স্পেসিফিক ইন রিউমাটয়েড, এটা বারবার করে বলতেছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই কিন্তু পারে না এরা। আচ্ছা, তো রিউমাটয়েড আর্থ্রাইটিসে কিন্তু পেশেন্টের হলো ফার্স্টেই আমরা যেটা বলতেছি যে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে হচ্ছে রেস্ট, রেস্ট নিতে হবে, এবং সেকেন্ড কথা হচ্ছে এনএসএআইডস। ঠিক আছে, এনএসএআইডস দিয়ে ফার্স্টে আমরা ব্যথা কমানোর জন্য এটা, তারপরে সবসময় চলে যাবে এই যে ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগ বা ডিমার্ট, যেটা তোমাদের বললাম ডিমার্ট। তারপরে হচ্ছে এখানে আমি ডিমার্টের মধ্যে বলছি কোনটা, মেথোট্রেক্সেট। মেথোট্রেক্সেট কিন্তু হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে বেস্ট অপশন। আর কিছু এই যে ফিজিওথেরাপি বা হাতের কিছু ইয়াটি আছে, এক্সারসাইজ আছে, ইনফ্যাক্ট শেকিং করলে হচ্ছে কিন্তু পেশেন্টের পেইন রিলিফ হয়। তো এই ধরনের কিছু জিনিস আছে আর কি। এই আর এখানে সার্জিক্যাল অপশনও আছে, সাইনোভেক্টমি, এগুলো, বাট আমাদের মেডিসিন পরীক্ষায় সার্জিক্যাল অপশন বেশি একটা ধরে না। এই যে
আচ্ছা, সালফাসালাজিন আছে, বাট মেথোট্রেক্সেটকেই তোমরা 1 নম্বরে মনে রাখবা যে ডিমার্ট ইউজড ইন রিউমাটয়েড আর্থ্রাইটিস। আদার কিছু ড্রাগ দিয়ে রাখছে, আদার সবগুলো একটু দেখে রাখবা। তারপর বায়োলজিক্স এর কথা বলছি, এই যে বায়োলজিক্স অ্যান্টি টিএনএফ আলফা অ্যান্টিবডি, যেটা তোমাদের বললাম, এই যে এখানে যেমন রিটুক্সিম্যাপ এর কথা বলছে। ঠিক আছে, রিটুক্সিম্যাপ হোক আর যেটাই হোক, দুই একটা ড্রাগের নাম বলতে পারলেই এনাফ। আচ্ছা, সালফাসালাজিনের নাম যেহেতু আসলো, একটা কথা বলে রাখি, সালফাসালাজিন কিন্তু সাইড এফেক্ট, একটা ইম্পর্টেন্ট সাইড এফেক্ট হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম। এটা কিন্তু অবশ্যই মনে রাখবা তোমরা। সালফাসালাজিনের ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট কি? স্টিভেন জনসন সিনড্রোম। আর কি সেই স্টিভেন জনসন হতে পারে আর কোন ড্রাগে? এটা কিন্তু হচ্ছে কার্বামাজেপিনে হয়, যেটা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। অবশ্যই এইটা কিন্তু এবার ভাইভাতে ধরা কোশ্চেন, অনেক ইম্পর্টেন্ট। তারপর স্টেরয়েড আছে, প্রেডনিসোলন। ঠিক আছে, যেটা বললাম, সব রিউমাটোলজিক্যাল ডিজিজে এই কমন একটা প্যাটার্ন ফলো করলে তোমাদের আর কোনো ভুল হবে না, আশা করি। এত ডিটেলস সালফাসালাজিন সম্পর্কে, এত ব্যাখ্যা, যাদের পড়ার ইচ্ছা পড়তে পারো। যেমন মেথোট্রেক্সেটের দু একটা সাইড এফেক্ট তুমি একটু দেখতে পারো যে কি কি হয় বা এরকম। ইন কেস যদি যারা ভালো পারবা, তাদেরকে অ্যাসোসিয়েটেড কোশ্চেন হিসেবে এগুলো চলে আসতে পারে। ক্লোরোকুইন যেমন রেটিনোপ্যাথি করে, এটা তো ওগুলো তোমার ফার্মাতেই পড়ে আসছো। ইম্পর্টেন্ট সাইড এফেক্ট দু একটা দেখতে পারো আর কি। আর এই যে বায়োলজিক্স বললাম, এই যে অ্যান্টি টিএনএফ, এই যে ইটানারসেট, ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমোভ, এগুলো জাস্ট খালি নামগুলো পড়ে রাখবা, তাহলে পারবা। রিটুক্সিম্যাব আছে। আর এখানে ওই যে জগরেন সিনড্রোম সম্পর্কে বলে দিছে, জগরেন সিনড্রোম কি কি জিনিস সেটা আমি অলরেডি বলে ফেলছি। এটা কেন এখানে আসলো? যাক, এটার ওই ট্রিটমেন্টও এভাবে করেই করে। এই যে যেমন আর্টিফিশিয়াল টিয়ার দিবা চোখে, যেহেতু হচ্ছে পেশেন্টের ড্রাই আই হয়, এটার জন্য। তারপর স্যালাইভা স্টিমুলেশন করতে হবে, ভ্যাজাইনাল ড্রাইনেসের জন্য লুব্রিক্যান্ট ইউজ করা, এইসবই। ওখানে হাইড্রোক্সিক্লোরোকুইন দেয়। এটা খুবই অদ্ভুত একটা পার্থক্য। রিউমেটিক ফিভার আর রিউমেটয়েড আর্থ্রাইটিস দুইটা সম্পূর্ণ দুই জিনিস, ঠিক আছে। রিউমেটিক ফিভার সম্পর্কে তোমরা হয়তো বা পেডিয়াট্রিক্সে পড়ছো কিনা জানি না, যে রিউমেটিক ফিভার হচ্ছে বাচ্চাদের হয়, ঠিক আছে। এটা ওই যে বিটা স্ট্রেপ্টোকক্কাস দিয়ে, ওইটার সাথে অটো ইমিউন রিঅ্যাকশন, অনেকটা ওই যে পিএসজিএন এর মতো। আগের দিন আমরা পিএসজিএন যেরকম পড়ছি, ওভাবে রিউমেটিক ফিভারটা হয়। আর বাকি সবকিছু অলমোস্ট আলাদা। রিউমেটিক ফিভারে ফিভার থাকে, ঠিক আছে, এবং লার্জ জয়েন্ট ইনভলভ হয়। আর তো অবভিয়াসলি মানে কোনো কিছুই আসলে মিল নাই, ঠিক আছে। তো তুমি দেখে নিও এটা। আচ্ছা, ডার্মাটোমায়োসাইটিস তোমাদের পরীক্ষাতে কোনোদিন হচ্ছে আহ, জিজ্ঞেস করবে না, এটা ইম্পর্টেন্ট না। তবে এটা সম্পর্কে একটু জানা উচিত, ইন আ সেন্স যে এটা কিন্তু ওই ডিডি হিসেবে তুমি রাখবা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে রাখবা। সো ওই জন্য কিন্তু এটা একটু জানা উচিত। যেমন এই যে ডিফারেন্স অফ স্কিন র্যাশ ইন ডার্মাটোমায়োসাইটিস এন্ড এসএলই, তাহলে ডার্মাটোমায়োসাইটিসে যে র্যাশটা থাকে, এটা সাধারণত ফ্যালেঞ্জেসে হয় না, ইনভলভস দা নাকেল, ঠিক আছে। আর এসএলই তে উল্টা, ফ্যালেঞ্জেসে হয়। এটা একটা পার্থক্য তুমি দেখতে পারো। আর কি, ডার্মাটোমায়োসাইটিস এর পেশেন্টের ফিচার্স গুলো মানে অলমোস্ট এসএলই এর কাছাকাছি যায়। তবে এখানে কিন্তু এটা কই দিল, এই যে ডার্মাটোমায়োসাইটিস এর পেশেন্টের কিন্তু এই যে পাফি একটা ফেস থাকে, পেরিঅরবিটাল ইডিমা, এই ধরনের একটা অ্যাপিয়ারেন্স থাকে, পাফিনেস। এটা কিন্তু আবার ইয়েতে আসবে না। তারপরে টেলেনজিয়েকটেশিয়ার কারণে লাল টাল থাকবে পেশেন্ট, হ্যাঁ, এরকমও কিন্তু হচ্ছে তোমার এই এসএলই তে এই ধরনের ফিচার থাকবে না। দেন এই তো মোটামুটি, এগুলার আর ইনভেস্টিং ডিটেলস পড়ার দরকার নেই। জাস্ট তোমার জেনারেল ফিচার্সটা একটু মনে রাখতে হবে, যে কি রকম থাকে জিনিসটা, যে আমরা এসএলই থেকে কিভাবে আলাদা করব, আর কিছু না। আর এগুলো এত দরকার নাই। আচ্ছা, পেশেন্টের এই যে এইটা একটু ইম্পর্টেন্ট, এবার পরীক্ষায় জিজ্ঞেস করছে যে পেশেন্টের ডিসফেজিয়া হিস্ট্রি থাকতে পারে, ঠিক আছে। তারপর আমাদের পরীক্ষার সময় এই যে শাল সাইন, এটা অনেক ইম্পর্টেন্ট ছিল। ওই যে শাল পরে না, ওখানে যে গলার মধ্যে একটা দাগ হয়, মানে দাগ তো হয় না, মানে এই পেশেন্টের দাগ হবে, মনে হবে যে শালের মতো একটা, এরকম একটা সাইন পজিটিভ থাকে। এই যে গট্রো সাইন, শাল সাইন, এগুলো আমাদের সময় রাজ্জাক স্যার ছিল, ওই সময় এগুলো ইম্পর্টেন্ট ছিল। এখন পরীক্ষায় এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। ডার্মাটোমায়োসাইটিস খুব একটা তোমাদের ধরবে না, বাট যদি ধরে, মনে রাখবা যে এইসব জিনিসগুলো থাকে। পেশেন্টের ভায়োলেশিয়াস কালার, ভায়োলেট কালারের নাকেলে র্যাশ থাকে, এটাকে গট্রন সাইন বলে। তারপরে হচ্ছে পেশেন্টের এই ভি সাইনের কিছু র্যাশ থাকবে, তারপর শাউল সাইন থাকবে, ডিসফেজিয়া থাকবে। তো এগুলো তুমি এসএলই পেশেন্টের নেগেটিভ লিখে দিবা, মানে এটা ওয়াজ অ্যাবসেন্ট। তোমাকে এক্সামিনার জিজ্ঞেস করতে পারে, তুমি কেন জিজ্ঞেস করছো, এই আমি ডার্মাটোমায়োসাইটিস এক্সক্লুড করার জন্য জিজ্ঞেস করছি।
ঠিক আছে। আদার দেন দ্যাট ডার্মাটোমায়োসাইটিস কোনোদিন কেস হিসাবে খুব একটা পসিবিলিটি আমি দেখি না। আচ্ছা ঠিক আছে, তোমাদের আগের গুলো থেকে কোনো কোশ্চেন আছে? আমরা তাহলে এএস এ চলে যাব। আচ্ছা, এএস কিন্তু হচ্ছে পরীক্ষার জন্য ডেডলি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবার কিন্তু পরীক্ষায় ছিল মাল্টিপল কেস, এটা অবশ্যই অবশ্যই ভালো করে দেখতে হবে আমাদের। এখন এখানে কিন্তু হিস্ট্রিতে একটু ঝামেলা আছে। তোমার পেশেন্টের হচ্ছে শুধু লো ব্যাক পেইন লিখে রাখছে, এটা না, তোমরা এটার সাথে আরো দুই একটা পয়েন্ট অ্যাড করবা চিফ কমপ্লেন্সে। সেটা হচ্ছে ডিফিকাল্টি ইন ফরওয়ার্ড বেন্ডিং, এটা কিন্তু পেশেন্টের থাকবে লো ব্যাক পেইনের সাথে, যেটা ওরা এইখানে লিখছে, বাট এটা তোমরা হচ্ছে ইয়াতে লিখে দিবা। এই তোমরা হচ্ছে চিফ কমপ্লেন্টস এটা লিখে দিবা যে ডিফিকাল্টি ইন ফরওয়ার্ড বেন্ডিং, এবং এটা সকালবেলা আরো ওরসেন্ট হয়। এটা মনে রাখতে হবে যে সকালে কিন্তু উঠে খুব ব্যথা থাকে পেশেন্টের, এবং আদার কোনো একটা জয়েন্টে পেইন থাকতে পারে, অন্যান্য লার্জ জয়েন্ট ইনভলভ করতে পারে। অ্যাঙ্কাইলোসিং যেটা বললাম আমি সবচেয়ে কমনলি স্পাইন আর স্যাক্রোইলিক জয়েন্টকে ইনভলভ করে, এছাড়াও কিন্তু এলবো বা নি ওইসব জায়গায়, অ্যাঙ্কেল ওইসব জায়গায় কিন্তু হচ্ছে তোমার পেইন থাকতে পারে পেশেন্টের। সো ওই ধরনের হিস্ট্রি নিবা এবং ওইটা থার্ড পয়েন্ট হিসেবে তোমরা রাখতে পারো আফটার লো ব্যাক পেইন এন্ড ডিফিকাল্টি ইন ফরওয়ার্ড বেন্ডিং। সো এটা ইম্পর্টেন্ট। তারপর ফ্যামিলিয়াল অ্যাসোসিয়েশন অবশ্যই নিতে হবে এখানে, ঠিক আছে। ফ্যামিলিয়াল অ্যাসোসিয়েশন, কারণ এটা এইচএলএ অ্যাসোসিয়েটেড ডিজিজ, আগের দিন তোমাদের বলছিলাম এইচএলএ অ্যাসোসিয়েটেড ডিজিজ হচ্ছে অ্যাঙ্কাইলোসিং, সিলিয়াক ডিজিজ, ক্রনস ডিজিজ, এগুলো হুইপলস ডিজিজ। সো অ্যাঙ্কাইলোসিং কিন্তু হচ্ছে এইচএলএ, তো এই জন্য ফ্যামিলিয়াল অ্যাসোসিয়েশন নিতে হবে। ড্রাগ হিস্ট্রিতে অবশ্যই পেশেন্টের আগে এইসব কারণে পেইন কিলার নেওয়ার হিস্ট্রি থাকবে, এটা ভালো পেইন হয়, এটা মনে রাখতে হবে। তারপরে আচ্ছা এগুলো এত ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই অ্যাঙ্কাইলোসিং এর এক্সামিনেশন আমরা হচ্ছে দেখবো, সমস্যা নাই, ভিডিও দেখবো। অ্যাঙ্কাইলোসিং এ হচ্ছে পেশেন্টের, যেটা আমি বললাম, একটা কোশ্চেন মার্ক কোশ্চেন হবে, মানে এটা বুঝতেই পারতেছো, কোশ্চেন মার্কটা যেরকম একটা অ্যাপিয়ারেন্স হয় সেরকম একটু সামনের দিকে কুঁজো হয়ে থাকতে পারে। এই যে কাইফোসিস, লর্ডোসিস, এগুলো অ্যাডভান্সড স্টেজে, হ্যাঁ, এগুলো আসলে খুব আর্লি অ্যাপিয়ার করে না। তোমার পেশেন্টের যেটা হবে এটা হচ্ছে রেস্ট্রিক্টেড মুভমেন্ট অফ দ্য স্পাইন, এটা থাকবে পেশেন্টের, যে সব দিকে সামনের দিকে ফরওয়ার্ড বেন্ড হতে বলবা সে বেন্ড করতে পারবে না। একটা ইম্পর্টেন্ট টেস্ট আছে এটার জন্য, শোবার্স টেস্ট, মডিফাইড শোবার্স টেস্ট, ওইটা এখানে পজিটিভ থাকবে, আমরা ওটা দেখবো ওটা কি জিনিস। তারপরে এই যে পেশেন্ট হচ্ছে মাথাটা ওয়ালে লাগাতে পারবে না, মানে অক্সিপুটটা ওয়ালে লাগাতে পারবে না, এই টেস্টটাকে বলা হয় হচ্ছে অক্সিপুট টু ওয়াল টেস্ট। যখন হচ্ছে যে হিল, মানে সহজ কথা, পায়ের হিলটা যদি ওয়ালের সাথে লাগিয়ে তারপর পেশেন্টকে বলা হয় মাথাটা পিছনে লাগাতে, সে কিন্তু লাগাতে পারবে না, অক্সিপিট টু ওয়াল টেস্ট আমরা এটা দেখবো। স্যাক্রোইলাইটিস, মানে স্যাক্রোইলিয়াক জয়েন্টে পেইন থাকে, অ্যাকিলিস টেন্ডনে পেইন থাকে, প্ল্যান্টার ফাসাইটিসে পেইন থাকে, এগুলো সবগুলো পজিটিভ পাবো আমরা এই পেশেন্টের ক্ষেত্রে। থাকে এগুলো কমনলি, অ্যাকিলিস টেন্ডন পজিটিভ না থাকলেও উপরের গুলো থাকবে। এই যে শোবার্স টেস্ট ইজ পজিটিভ, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, আমরা দেখবো, সমস্যা নাই। আদার সিস্টেম, আচ্ছা এইটা একটা ইম্পর্টেন্ট কথা, চেস্ট এক্সপ্যানশন ইজ রেস্ট্রিক্টেড, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, কারণ পেশেন্টের হচ্ছে এই পেশেন্টের চেস্ট এক্সপ্যানশন কিন্তু রেস্ট্রিক্টেড থাকতে পারে। এটা কেন থাকতে পারে? দুইটা কারণে থাকতে পারে। নাম্বার ওয়ান, এটা একটা আর্থ্রাইটিস, সো তার যদি রিবস কে ইনভলভ করে, রিবস বা কোস্টাল কার্টিলেজ কে ইনভলভ করে, তাহলে কিন্তু পেশেন্টের পেইন থাকবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে, ওয়ান অফ দ্য এক্সট্রা আর্টিকুলার ফিচার্স অফ অ্যাঙ্কাইলোসিং স্পন্ডাইলাইটিস ইজ আপার লোব ফাইব্রোসিস, অ্যাপিকাল ফাইব্রোসিস, এই যে এখানে লিখে রাখছে অ্যাপিকাল ফাইব্রোসিস, এটার কারণে এই যে ক্রেপিটেশন থাকে এবং এটার কারণে কিন্তু পেশেন্টের চেস্ট এক্সপ্যানশনটা রেস্ট্রিক্টেড হতে পারে। বারবার শোনাটা খুবই ইম্পর্টেন্ট, এখানে যে অসকালটেশনে তোমার এখানে এই যে এয়ার বুঝাইতে চাইছে, এওরটিক রিগার্জিটেশন, তো মেইনলি এটাও কিন্তু একটা এক্সট্রা আর্টিকুলার ফিচার্স অফ অ্যাঙ্কাইলোসিং স্পন্ডাইলাইটিস, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্পেশালি এওরটিক ভালভ ডিজিজ, তাই এখানে কিন্তু হচ্ছে পেশেন্টের মারমার থাকতে পারে, ঠিক আছে। সো এটা ইম্পর্টেন্ট, এবং তোমাকে এভাবে কোশ্চেনও করতে পারে যে তোমার পেশেন্টের ক্ষেত্রে কি কার্ডিওভাস্কুলার সিস্টেম বা প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করা কি ইম্পর্টেন্ট, তো বলবা হ্যাঁ ইম্পর্টেন্ট, কারণ আমি এখানে বারবার শুনতে চাই অ্যাওরটিক ভালভ ডিজিজের জন্য, এখানে বারবার শুনতে চাই। সো এখানে হচ্ছে ডায়াগনোসিস হবে অ্যাঙ্কাইলোসিং স্পন্ডাইলাইটিস। তাহলে এখানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে সেরোনেগেটিভ যেগুলো আছে সেগুলোকে রাখার চেষ্টা করবা, লাইক রেইটার সিনড্রোম অর রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। এই রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস বা রেইটার্স, এখনকার দিনে রেইটার সিনড্রোম নামটা বলে না, রেইটার হচ্ছে একটা জার্মান
নাৎসি বাহিনীর ডক্টর ছিল, তার আসলে এই বিভিন্ন কুকর্মের কারণে নামটা ক্যান্সেল করা হয়েছে। সেকেন্ডলি তার একটা ভুল ব্যাখ্যার কারণে নামটা বাদ দেওয়া হয়েছে। রেইটার সিনড্রোমে কিন্তু মেইনলি হচ্ছে কনজাংটিভাইটিস থাকে, ইউরেথ্রাইটিস থাকে, তার সাথে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস থাকে, একত্রে এই ট্রায়াডটা অ্যারাইজ করে। তো এই জন্য এই পেশেন্টের ক্ষেত্রে তুমি অ্যাঙ্কাইলোসিং এর পেশেন্টে তুমি এটা এক্সক্লুড করার জন্য রেইটারটা তুমি হচ্ছে তার কিন্তু কোনো বার্নিং মিকচুরেশন ইউটিআই এর হিস্ট্রি আছে কিনা এটা নিতে পারো, কারণ রেইটারে সেটা থাকে। তারপর চোখে কোনো সমস্যা আছে কিনা এটা নিতে পারো, কনজাংটিভাইটিস এর যেহেতু পেইনফুল রেড আই, ওইগুলো তুমি নেগেটিভ হিস্ট্রিতে লিখবা, হি হ্যাজ নো হিস্ট্রি অফ, এগুলো লিখতে পারো। তারপর যেটা বললাম যে এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস, তাহলে আইবিডি ডায়রিয়ার হিস্ট্রিটা তোমার নিয়ে নিতে হবে এখানে, এটা একটা অ্যাসোসিয়েটেড। তবে আইবিডি আবার কিন্তু এক্সট্রা আর্টিকুলার ফিচারস অফ অ্যাঙ্কাইলোসিং থাকতে পারে, সো এটা আসলে এক্সক্লুড করার জন্য খুব ভালো না, বাট এক্সট্রা আর্টিকুলার ফিচারের জন্য। সোরিয়াটিক আর্থ্রাইটিস র্যাশ ছাড়াও থাকতে পারে, সোরিয়াসিসের র্যাশ, এটা তো ইম্পর্টেন্ট না। তো এএস এর জন্য ডেফিনিটিভ হচ্ছে অবশ্যই আমার এই যে এক্স-রে অফ দা এলএস স্পাইন করতে হবে, লাম্বোস্যাক্রাল স্পাইন এক্স-রে করতে হবে, সার্ভাইকাল মানে স্পাইনটাই খুবই ইম্পর্টেন্ট। তাহলে স্পাইনের এক্স-রে ফাইন্ডিং কি পাবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা টিপিক্যাল ব্যাম্বু স্পাইন টাইপের একটা অ্যাপিয়ারেন্স দেন, বাঁশের মতো, মানে স্পাইন একদম সোজা হয়ে যায়, এখানে বাঁশের মতো। তুমি কিন্তু এই পেশেন্ট এই জন্যই হচ্ছে সামনের দিকে ফরওয়ার্ড বেন্ডিং করতে ডিফিকাল্টি হয়। এমআরআই করতে পারো, মানে এক্স-রে পরে সেকেন্ড অপশন হচ্ছে এমআরআই। এই দুইটাই এখানে ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে এই যে HLA-B27, এই তিনটা জিনিস করলেই মোটামুটি হচ্ছে। এবার কিন্তু এটা জিজ্ঞেস করছে পরীক্ষায় যে কোনগুলো হচ্ছে স্পেসিফিক মোটামুটি দেখার জন্য এনকাইলোসিনে। সো এই তিনটা জিনিস, আর কিছু তোমার দরকার নেই। আর এ ফ্যাক্টর অবভিয়াসলি নেগেটিভ হবে, কারণ এটা সেরোনেগেটিভ আর্থ্রাইটিস। সো এগুলো ইম্পর্টেন্ট না। এই যে যেটা আমি বললাম যে ব্যাম্বু স্পাইন, পুরা এক্স-রে ফাইন্ডিংটা ভালো করে কিন্তু করতে হবে। স্পেশালি কয়েকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, এই যে স্কোয়ারিং অফ দা ভার্টিব্রা 1 নম্বর, তারপরে হচ্ছে ব্রিজিং সিনডেসমোফাইটস, এটা ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে ব্যাম্বু স্পাইন অ্যাপিয়ারেন্স, এটা ইম্পর্টেন্ট, তারপরে আচ্ছা মোটামুটি এই তিনটা বলতে পারলে এনাফ। স্যাক্রোইলিয়াক জয়েন্ট ফিউশনটা সাথে বলতে পারলে এই যে ফিউশন হয়ে যায়, এইগুলো মোটামুটি বলতে পারলে এনাফ, এগুলো ইম্পর্টেন্ট। তাহলে অ্যাঙ্কাইলোসিং কিন্তু এটা আবার কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এসএলই এর মতো মেয়েদের না, এটা কিন্তু আবার ছেলেদের ক্ষেত্রে কমন, বাট ওই বয়সটা মোটামুটি ওই সেকেন্ড টু থার্ড ডিকেটে, এটা কিন্তু ছেলেদের ডিজিজ। হ্যাঁ বলো। স্যার এটা কি স্যার আর্লি স্টেজে ইমেজিং দিয়ে ডায়াগনোসিস করা যাবে, মানে ওই স্টুপ পশ্চার এগুলি ডেভেলপ করে রাখবে? হ্যাঁ হ্যাঁ, অনেক আগেই হচ্ছে তুমি কিছু কিছু অ্যাপিয়ারেন্স এখানে পেয়ে যাবা, পশ্চার তো অনেক পরে হয়। তুমি যদি হচ্ছে আর্লি বলতে একদম অত আর্লি না, বাট ওই মোটামুটি ইনিশিয়ালি লো ব্যাক পেইন নিয়ে আসলে এক্স-রে দিলে তখন তুমি মোটামুটি এটা ডায়াগনোস করতে পারবা, কয়েকটা অ্যাবনরমালিটি কিন্তু চলে আসবে। ঠিক আছে, জয়েন্ট ফিউশন গুলো আস্তে আস্তে, এই যে এখানে কয়েকটা বলছে যে লস অফ কর্টিক্যাল মার্জিন, ওয়াইডেনিং অফ জয়েন্ট স্পেস, এগুলো কিন্তু আস্তে আস্তে আসা শুরু হয়। এবং অবভিয়াসলি কিছু ফিচার্স আগেই অ্যাপিয়ার করে, এক্স-রে সবসময় স্পেসিফিক না, তোমার ফিজিক্যাল ফাইন্ডিং তো পরে আসে, ওগুলো তো অনেক পরে আসবে। তো এটা মোটামুটি আরো স্পেসিফিক্যালি হচ্ছে এমআরআই। আচ্ছা, তো যেটা বললাম আমি যে এটা ইয়াং পেশেন্টে থাকবে, এই সেকেন্ড টু থার্ড ডিকেট এরকম, মানে ইয়াং বয়সে, এবং পেশেন্টের লো ব্যাক পেইন থাকে উইথ মর্নিং স্টিফনেস, 4 ইন দা মর্নিং, এই কথাগুলো বলছি। ইনঅ্যাক্টিভিটি, ওই যে ঘুমায় রাতের বেলা, ঘুমাইলেই এটা বাড়ে। পেশেন্ট যখনই এক্সারসাইজ করবে সেজন্য তখন হচ্ছে এটা রিলিফ হবে। এই জন্য ট্রিটমেন্টে ফার্স্টেই বলবা এক্সারসাইজ, সবচেয়ে বেস্ট এক্সারসাইজ কোনটা, এটা হচ্ছে সুইমিং। অ্যাঙ্কাইলোসিং পেশেন্টের ক্ষেত্রে সুইমিংটা হচ্ছে সবচেয়ে ভালো এক্সারসাইজ। এইটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এতক্ষণ যেগুলো এক্সট্রা আর্টিকুলার ফিচার্স করছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট না, বাট এইটা বেশি ইম্পর্টেন্ট। অ্যাঙ্কাইলোসিং এর এক্সট্রা আর্টিকুলার ফিচার্স ইনভ্যারিয়েবলি এটা জিজ্ঞেস করছে, এবং এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে তোমরা একটা ছক দেওয়া আছে ডেভিডসনে, ওখানে অল্প কয়েকটা দেওয়া আছে, আব্দুল্লাহতে অনেক বেশি বেশি লেখা থাকে, এতগুলো দরকার নাই। আমি বলে দিচ্ছি, অ্যান্টেরিয়র ইউভিআইটিস, কনজাংটিভাইটিস, এই দুইটা আই এর মধ্যে বলবা। হার্টের মধ্যে সিম্পলি মনে রাখবা অ্যাওরটিক ভালভ ডিজিজ, তাইলেই হবে। তারপরে হচ্ছে এখানে যে অ্যাপিকাল লোব ফাইব্রোসিস চেস্টে বলছি। তারপরে এখানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে প্রোস্টেটাইটিস, এই প্রোস্টেটাইটিস কিন্তু অ্যাপিয়ার করে অ্যাসিম্পটোমেটিক। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট এক্সট্রা আর্টিকুলার ফিচার। তারপরে প্ল্যান্টার ফাসাইটিস, অ্যাকিউজ টেন্ডেন্সি, অ্যামাইলোইডোসিস, এগুলো কয়েকটা বলতে পারো মোটামুটি। আর ফ্যাটিগ আর অ্যানিমিয়া ওখানে দেয়া ছিল, আইবিডি ওখানে দেয়া ছিল, তোমরা ওইটা একটু ফলো করো, এটা এটা ফলো না করো। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া তাইলে মূলত এই যে মর্নিং স্টিফনেস ইমপ্রুভস উইথ এক্সারসাইজ বাট নট উইথ রেস্ট, রেস্টে আরো কোর্সেন্ট হয়, এবং বাটক পেইন থাকে কারণ স্যাক্রোইলিয়াক জয়েন্ট ইনভলভমেন্ট হয় সেই কারণে আর কি। এই মোটামুটি এখানে
চেস্ট পেইন থাকে, এই যে যেটা আমি তখন বললাম, এই যে চেস্ট পেইন ডিউ টু পোস্টোকন্ড্রাল জাংশন ইনফরমেন্ট, তো এইটার কারণে এই যে চেস্ট মুভমেন্ট বা রেসপিরেটরি মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয় একটু পেশেন্টের, এটা এই কারণে। আচ্ছা, দরকার নেই। আচ্ছা, এই শোবার্স্টের হাউ শোবার্স্টের পারফর্ম, এটা আমরা মানে এটা তোমাকে করে দেখাতে বলবে, এটা পড়ার কিছু না, এটা আমি তোমাদেরকে হচ্ছে ভিডিও দেখাচ্ছি, অসুবিধা নেই। সো তাহলে ট্রিটমেন্ট, তাই ট্রিটমেন্টে সবগুলোতে আমি একটা কমন প্যাটার্ন যেটা বলছি, যে পেশেন্টের হচ্ছে তোমার হলো ফার্স্টে কি লাইফস্টাইল মডিফিকেশন, যেটা বললাম যে সুইমিং ইজ দ্য বেস্ট থিং, এখানে এক্সারসাইজ করতে বলতে হবে। আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস আর এসএলই পেশেন্টকে কিন্তু রেস্ট নিতে বলি, কিন্তু এইখানে কিন্তু পেশেন্টের হচ্ছে এক্সারসাইজ করতে বলতে হবে বেশি বেশি। তারপরে এনএসএআইডস, তারপরে ডিমার্ট, তো ডিমার্টের মধ্যে কোনটা বলছি, সালফাসালাজিন। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস সরি কি এএস এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে সালফাসালাজিন সবচেয়ে ভালো ট্রিটমেন্ট। তারপরে না হলে স্টেরয়েড, তারপর হচ্ছে বায়োলজিক্স। মোটামুটি ওই প্যাটার্নে তুমি মনে রাখলে তোমার জন্য পড়াটা ইজি হবে, আর এত কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এখন বলো অ্যাঙ্কাইলোসিং নিয়ে কি কারো কোনো কোশ্চেন ছিল? আচ্ছা, না থাকলে আমরা মোটামুটি রিউমাটোলজির আজকে আমাদের লাস্ট টপিক যেটা হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস, এটাতে যেতে পারি। এটা 2 দিন পরীক্ষায় ছিল। সো এখানে পেশেন্টের এখানে কি থাকবে, পেশেন্টের হচ্ছে স্কিনটা একটু অন্যরকম ফিচার, কিন্তু এখানে এই যে পেশেন্টের স্কিনটা টাইট হয়ে যাবে, শাইনি স্কিন বলা হয়, টেন্স শাইনি স্কিন। এবং এখানে কিন্তু পেশেন্টের যে ডিসফেজিয়া থাকে, ডিফিকাল্টি ইন ডিগ্লুটিনেশন, এগুলো অ্যাপিয়ার করে। আর জয়েন্ট পেইন তো থাকবেই, এটাও কিন্তু পলিআর্থ্রাইটিস, মানে মাল্টিপল জয়েন্টকে ইনভলভ করে, এসএলই এর মতোই এটাও পলিআর্থ্রাইটিস। তো এখান থেকে খুব বেশি ফিচার ইম্পর্টেন্ট না, তবে এইটা একটু ইম্পর্টেন্ট যে এখানে হলো ফিঙ্গার কালারটা চেঞ্জ হয়ে যায় পেশেন্টের, যে ফিঙ্গার কালার পেল হয়ে যায়, ব্লু রেড কালার। হ্যাঁ, এটা খুব অদ্ভুত, বাট এটা এরকম কালার চেঞ্জ হয় কোল্ড ওয়েদার ওয়াইজ, এটা কালার চেঞ্জ হয় সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্টের। তাহলে এখানে কিন্তু পেশেন্টের দিকে তাকাই অনেকগুলো সুন্দর ফাইন্ডিং পাওয়া যায় যদি টিপিক্যাল হয়। এই যে দেখো, ফেস ইজ স্মুথ শাইনি টাইট ইমোবিল, ইমোবাইল, এবং হচ্ছে হাইপোপিগমেন্টেড আর পিগমেন্টেড এরিয়া, সল্ট পেপার অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, সল্ট পেপার যেটা ওই যে রেস্টুরেন্টে দেয় ওই ধরনের হচ্ছে সল্ট পেপার অ্যাপিয়ারেন্স দিবে পেশেন্টের। নোজ ইজ পিঞ্চড আপ, হার্ড বিগ অ্যাপিয়ারেন্স। এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা মাইক্রোস্টোমিয়া। পেশেন্টের যদি বলো তুমি যে হা করতে, পেশেন্টের মুখটা বেশি একটা খুলতে পারবে না পেশেন্টের, কারণ যে টাইট হয়ে গেছে তো স্কিনটা, তার মুখটা কিন্তু সে বেশি একটা খুলতে পারবে না। মাল্টিপল টেলেনজিয়াক্টেশিয়া পাবা, যে ওই কারণেই স্কিন কালার চেঞ্জ হয়। এইসব ফিচার্স গুলো কিন্তু এখানে মোটামুটি ইন্সপেকশনে অনেকগুলো ফিচার্স চলে আসে, ঠিক আছে? তারপরে এই আচ্ছা, এগুলো ইম্পর্টেন্ট না। আর এখানে মাসকুলোস্কেলেটাল সিস্টেমের মধ্যে পেশেন্টের ফার্স্টে হ্যান্ড আমরা দেখবো, হ্যান্ডে যেটা বললাম যে ওই যে পিগমেন্টেড হাইপোপিগমেন্টেড এরিয়া, হ্যান্ড সোলেন থাকতে পারে, কন্টাক্ট থাকতে পারে। আর এখানে হচ্ছে এই যে স্ক্লেরোড্যাকটাইলি একটা, এটা অনেক সময় থাকে পেশেন্টের, যে ফিঙ্গার গুলো কেমন ট্যাপারিং হয়ে যায়, এই ধরনের ফিচার্স থাকে। আলসার গ্যাংগ্রিন সাধারণত লেট স্টেজে, এগুলো এত আসে না। তো এনিওয়ে, এগুলো মোটামুটি কয়েকটা জিনিস অ্যাপিয়ার করতে পারে। আদার সিস্টেম খুব বেশি কিছু না, মাসেল ওয়েস্টিং তো হবেই তার সাথে, এই আর কি। তো পেশেন্টের এখানে কিন্তু হচ্ছে এই যে কালার চেঞ্জ, এগুলো অনেক ইম্পর্টেন্ট। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে তোমার হলো এই অ্যাসোসিয়েটেড কোশ্চেন গুলো, যে whether any color in her finger on cold exposure, যেটা রেনল্ড ফেনোমেনন ইন্ডিকেট করে। আবার কালারটা কি, হ্যাঁ, প্যালোর নাকি সায়ানোসিস হচ্ছে ব্লু, আর রেড হচ্ছে তোমার ইরাইডেমা। হ্যাঁ, এগুলো কি কি আছে অ্যাসোসিয়েটেড, এগুলো নিতে হবে। ডিসপেজিয়া আছে কিনা, ব্রিদিং ডিফিকাল্টি, ডায়রিয়া, এগুলো একসাথে অ্যাসোসিয়েটেড থাকে আর কি পেশেন্টের। এখানে থেকে সিস্টেম স্টেজে তোমার লং কেস করলে ক্রেস্ট সিনড্রোমটা জিজ্ঞেস করতে পারে। ক্রেস্ট সিনড্রোমে কি কি জিনিস থাকে, এই সি, আচ্ছা, তো ক্রেস্ট সিনড্রোমে কি কি আছে, সিআরইএসটি, তাহলে হচ্ছে সি তে হচ্ছে ক্যালসিনোসিস, আর এ রেনল্ডস ফেনোমেনন, ইতে ইসোফেজিয়াল ইনভলভমেন্ট যেটাতে হচ্ছে ডিসফেজিয়া হয়, এস এস স্ক্লেরোড্যাকটাইলি, টিতে টেলেনজিয়াকটিসিয়া। এই জিনিসগুলো মোটামুটি একসাথে অ্যাপিয়ার করে। এবং এই ক্রেস্ট সিনড্রোমের জন্য বেস্ট হচ্ছে অ্যান্টি সেন্ট্রোমেয়ার অ্যান্টিবডি।
এই অ্যান্টিবডিটা হচ্ছে এইটার ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। তাইলে সিস্টেমিক স্ক্লেরোসিস মেইনলি এটাও কিন্তু হচ্ছে ফিমেইলে কমন এবং ইয়াং, একটু ইয়াং থেকে একটু উপরে 30 থেকে 50 এনিওয়ে এই ধরনের পেশেন্টে, মানে এসএলইর মতো এত আর্লি ডায়াগনোস না, বাট স্টিল এগুলো থাকে। আর এই যে রেনল্ডস ফেনোমেনন এবং এই যে কি কি প্রেজেন্টেশন ইম্পর্টেন্ট, এখানে রেনল্ড ফেনোমেনন থাকবেই, ওই যে যেটা আমরা বললাম যে হাতের কালার চেঞ্জ হয়। আর একটা জিনিস হচ্ছে টাইটেনিং এন্ড থিকেনিং অফ দ্য হ্যান্ড এন্ড আদার পার্ট, মাউথ টাউথ সহ সবকিছু, আর্থ্রালজিয়া, ঠিক আছে। এই ধরনের সব ধরনের ফিচার্স গুলো একসাথে অ্যাপিয়ার করতে পারে। দিস আর দ্য ফিচার্স। এখন এখানে টাইপটা একটু মনে রাখতে হবে, তোমার যদি লং কেস করে তাহলে টাইপটা কিন্তু হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবে কোন টাইপের তোমার কাছে মনে হচ্ছে। তাহলে টাইপ কি কি আছে, একটা হচ্ছে ডিফিউজ কিউটেনিয়াস আর একটা হচ্ছে লিমিটেড কিউটেনিয়াস। তাহলে পার্থক্যটা কি, মেইনলি একটা জিনিস যে ডিফিউজ কিউটেনিয়াস যদি থাকে তাহলে এটা কিন্তু হচ্ছে ট্রাঙ্ককে ইনভলভ করে, আর লিমিটেড কিউটেনিয়াস যদি হয় এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র এক্সট্রিমিটিতে থাকে, এই যে অনলি এট দ্য এক্সট্রিমিটি। এটাই হচ্ছে মেইন জিনিস দুইটার মধ্যে পার্থক্য করার, মানে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, ঠিক আছে। আর আদারওয়াইজ আরো কয়েকটা ইনভলভমেন্ট এখানে বলছে, যেমন হ্যাঁ এটাতে ফেস মেবি ইনভলভ, তারপরে এই ধরনের কিছু কিছু জিনিস আছে, এগুলো তোমরা একটু দেখে নিতে পারো। পার্থক্যটা, মেইন পার্থক্যটা ওইটাই, যে স্কিন ইনভলভমেন্টের বিষয়টা। আচ্ছা, এগুলো এত ইম্পর্টেন্ট না যে কি কি চেঞ্জ হয়, কি কি প্যাথোলজি, হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিং, এত দূর পর্যন্ত যাবে না। তারপরে সেরোলজির মধ্যে যেটা আমরা হলো মনে রাখতে হবে এখানের অ্যান্টিবডি গুলো, যেটা আমরা বললাম ক্রেস্ট সিনড্রোমে কিন্তু অ্যান্টিসেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি থাকে, আর এই যে অ্যান্টিটোপোয়াইসোমারেস, আনা, রিউমাটোয়েড সবগুলো মিলে ঝিলে আসলে এখানে না খুব সিস্টেমিক স্ক্লেরোসিসে খুব স্পেসিফিক ডায়াগনস্টিক কিছু নাই, যেগুলো আমরা ওইগুলোর ক্ষেত্রে পড়ছি, যেমন এসএলই তে পড়ছি কি যে অ্যান্টি ডিএসডিএনএ, তারপরে রিউমাটয়েড আর্থ্রাইটিসে অ্যান্টি সিসিপি অ্যান্টিবডি। এইখানে এত স্পেসিফিক কিছু নাই, সবকিছু মিলে ঝিলে তোমাকে করতে হবে। তবে মোস্ট লাইকলি আসলে যদি কম্পারেটিভ বলো তাহলে অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি এটাই ক্রেস্ট সিনড্রোমে পজিটিভ থাকে, তো এটা মোটামুটি অ্যাসোসিয়েটেড সবচেয়ে বেশি এখানে, এই আর কি। তো সবগুলা মোটামুটি লিখে দিবা আর কি যা যা হয়। আর চেঞ্জেস কি কি হয় এতক্ষণ তো আমরা ডিসকাস করলাম, খুব আনকমন চেঞ্জেস করার কিছু নাই। সো এই সিস্টেম স্ক্লেরোসিস ম্যানেজমেন্টটা কি, মেইনলি হচ্ছে পেশেন্টের গুলো কোল্ড এক্সপোজার অ্যাভয়েড করতে হবে, কারণ কিছু হলে ওই যে রেনল্ডস ফেনোমেনন হয়, তো এই জন্য পেশেন্টের কিন্তু পানি টানি ধরলেও সমস্যা হয়, ঠান্ডা কিছু ধরাই যায় না, বহুত সমস্যা। এই সারাদিন গ্লাভস পরে থাকলে ভালো। সেকেন্ডলি হচ্ছে এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এইখানে কিন্তু প্যাটার্নে একটু চেঞ্জ আছে ট্রিটমেন্টে, যেমন হচ্ছে এখানে হলো তোমার এগুলো ড্রাগ টু বি অ্যাভয়েডেড আছে, এগুলো এত দরকার নাই। এখানে কিন্তু হচ্ছে পেশেন্টের হলো কয়েকটা এই যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এসি ইনহিবিটর, হ্যাঁ কয়েকটা অ্যান্টি হাইপারটেনসিভ এখানে পেশেন্টের মোটামুটি রেনল্ড ফেনোমেনন হয়তো এই জন্য ওইটার জন্য হচ্ছে ভালো কাজে দেয়, এটা মনে রাখতে হবে এখান থেকে। আর আর্থ্রাইটিসের জন্য আমরা জানি টিপিক্যালি এনএসএআইডস, তারপর হচ্ছে কাজে না হলে স্টেরয়েড, ডিমার্ড, ওই প্যাটার্নেই তুমি মোটামুটি বাকি বলে দিবা। বাকিটা হচ্ছে রিউমাটয়েড ডিজিজ গুলো যেভাবে করে আমরা হচ্ছে ট্রিট করি ওই সিস্টেমে মোটামুটি যাবে। এখানের জন্য এত স্পেসিফিক নাই যে ওইটাই দিতে হবে এটাই দিতে হবে, মেথোট্রেক্সেটটা ইফেক্টিভ মোটামুটি, এই আর কি। বেশি ইয়ে না, ইম্পর্টেন্ট না। ওভারঅল এই সিস্টেমিক স্ক্লেরোসিস আসলে এত ইম্পর্টেন্ট কেস না, একটু কঠিনই হয়ে যায় তোমাদের লেভেলে। আর এখানে হচ্ছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, এই যে স্ক্লেরোডার্মা বা কিছু জিনিস, এগুলো যদি ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা দেখতে পারো আর কি স্ক্লেরোডার্মা জিনিসটা কি। আর মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ এইটা কিন্তু একটু দেখতে হবে, কারণ মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজটা হচ্ছে আমরা হলো এসএলই এর ক্ষেত্রে আবার এই সিস্টেম স্পেসিফিক দুইটার ক্ষেত্রেই তুমি মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ একটা ভালো ডিডি রাখতে পারো। তাহলে মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ মানে কি, নামটাই বলে দিচ্ছে এটা কি। মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজে সিস্টেমিক স্ক্লেরোসিস লোকালাইজড, তার সাথে এসএলই, তার সাথে পলিমায়োসাইটিস, তার সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই চারটা একত্রে যদি মিক্সড অ্যাপিয়ার করে এটাকে বলা হয় মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ। এখন আসলে সবগুলোই তো হচ্ছে অ্যান্টিবডির কারণে হয়, সো সব মিলে ঝিলে সবগুলো অ্যাপিয়ারেন্স একত্রে থাকতে পারে পেশেন্টের, তখন কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি কোনটাতে কি কি হয়। সো ওই জিনিসগুলো সবগুলো একত্রে যদি অ্যাপিয়ার করে ওইটাকে বলা হয় মিক্সড কানেকটিভ ডিজিজ, যেটা হচ্ছে তোমার হলো স্টেরয়েডে একটা ভালো রেসপন্স করে, এই আর কি। তো in the pelvis, which is fine here. We definitely need to see the lumbar spine. We're going to come in
We have to lower the shorts a little bit so that we get onto the PSIS lines on the lumbar spine and the pelvis here. Just for purposes, I'm just going to mark that out here so we can see. Okay? From the PSIS, we come into the centre and use that as a central mark. We then have to grab a tape measure and come down 5 centimetres from that middle mark. Okay? And then mark that off. And then 10 centimetres above. Then what we do is ask the patient, keeping their knees straight, they aim to bend forwards to touch their toes as far as they can go, keeping their knees straight. Then we come in and measure the distance between the top and the bottom marker. That's 21 here, so coming back up, we look at the difference of that 50. আচ্ছা, সো এখানে বেসিক জিনিসটা হচ্ছে কি যে তোমার হলো পেশেন্টের আমরা যে ইয়েটা করতেছি যে পেশেন্টের হলো স্যাক্রাল ডিম্পল অথবা পিএসআইএস পোস্টেরিয়র সুপিরিয়র কাইলেক স্পাইন, ওখানে হচ্ছে আমরা মিডলে মার্ক করি, মার্কটা করার পরে তারপরে তার 5 সেন্টিমিটার নিচে একটা দাগ দিব আর তার 10 সেন্টিমিটার উপরে একটা দাগ দিব। দাগ দিলে দুইটা দাগের মধ্যে পার্থক্য কত হবে? 15 সেন্টিমিটার। তারপরে পেশেন্টকে হচ্ছে সামনের দিকে বেন্ড হতে বলবো। যখন সামনের দিকে বেন্ড হতে বলবো, ফার্স্ট কথা তো তোমার পেশেন্ট তেমন বেন্ডই হতে পারবে না, টিপিক্যাল এজ থাকে, তো যতটুকুই হয় সে বেন্ড তোমার পেশেন্টকে হচ্ছে তোমার ফিতা দিয়ে ওইটুকু মাপতে হবে, তখন বেন্ড হওয়ার পরে কতটুকু বাড়ে। তো নর্মাল মানুষের তোমরা নিজেদের উপর করে দেখতে পারো কতটুকু হয়, তোমাদের কিন্তু ওই 15-র জায়গায় ওটা কিন্তু মোর দ্যান 20 হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ ইনক্রিজ হয় বাই 5 অ্যাবাভ 5 সেন্টিমিটার, আর তোমার পেশেন্টের এটা 5 সেন্টিমিটার চেয়ে কম হবে। যদি কম হয় তখন তুমি বুঝতে পারবা যে এটা হচ্ছে তোমার মডিফাইড শোবার্স টেস্ট পজিটিভ, কম হলে, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন জিনিস এখানে। আরেকটা টেস্ট আমি দেখাতে চাচ্ছিলাম, সেটা দেখো, এটা হচ্ছে এটা হচ্ছে যেটা ট্রাগাস Measuring thoracic, and first thing we need to do is get the patient to stand up against the wall, heels back against the wall, and feet around about the width of a 30 centimeter ruler. We look at this part of the neck and we ask the patient to try to get their back of their neck as flat towards the wall as they can, giving this sort of double chin look. And we measure from the tragus, so this part of the ear, we measure the distance from the wall to the tragus, which here is 9.5 centimeters. We check both sides and take an average of the two for the tragus to wall score. Thank you very much, Rachel. That was a lovely. 9.5 centimeters is a normal value. Anything below 10 centimeters is a normal value for tragus to wall. আচ্ছা, সো বেসিক্যালি ট্রাগাস টু ওয়াল যে জিনিসটা বোঝাতে চাইছে যে তোমার হচ্ছে পেশেন্টের এখানে বিলো 10 সেন্টিমিটার থাকবে, যদি তা থাকে মানে পেশেন্ট একেবারে ওয়ালের যত কাছে যেতে পারে, মানে নরমাল একটা মানুষের ক্ষেত্রে এটা লেস দ্যান 10 সেন্টিমিটার হয়, কিন্তু তোমার পেশেন্ট কি করবে, দুইটা পা যখন ওয়ালে লাগাচ্ছে তখন মাথাটা অক্সিপুটটা ঠিক লাগাতেই পারে না, আর যদি লাগাতে পারেও মানে ওটা মানে লাগাতে পারে না অ্যাকচুয়ালি, এই জন্যই হচ্ছে ট্রাগাস টু ওয়াল ডিসটেন্সটা মোর দ্যান 10 হয়। আর যদি লাগাতে পারে তাহলে টেস্টটা লিখে দিবা যে ট্রাগাস টু ওয়াল এত সেন্টিমিটার বা নেগেটিভ, ঠিক আছে? অসুবিধা নেই।